ট্রলার ট্রেনে হাটে আসছে কোরবানির পশু, বাড়ছে বেচাকেনা, লালন পালনে খরচ বাড়ায় বেশি দাম হাঁকছেন খামারিরা। কাঙ্ক্ষিত দামে না পেয়ে ক্রেতার নাভিশ্বাস। গত বছর থেকে 2000-3000 টাকা দাম বাড়তে। কত দিয়ে নিলেন? 1,70,000 দিয়ে নিছি। হাটে ওরকম মাপের কোনো ক্রেতা নাই। গরুর যে খাদ্য কিনা খাওয়াছি, গরু বেচতে আসে দামি হচ্ছে। আজকে গরুর দাম অনেক কম, দাম দর করে কিনতে পারলে লাভ হবে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া পথে আটকানো যাবে না গাড়ি, জাল টাকা ও মলম পার্টির বিষয়ে সতর্কতা। গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে, যে 999-এ ফোন করলে দ্রুততম সময় আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। ঈদ আসছে, আমরা কিন্তু জাল নোটের বিরুদ্ধে, জাল টাকার বিরুদ্ধে কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এবং বিশ্বকাপে রাতে ক্যারিবিয়ানের নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। সুপার 80 লক্ষ্য, বিস্ময়কর বক্তব্য শান্তর। সাকিব ও নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন। শুরুতেই পশুর হাটের খবর। প্রান্ত থেকে প্রান্ত ছাড়িয়ে গ্রামে গঞ্জে, বন্দর শহরে ট্রাক ট্রলারে করে ঢুকছে কোরবানির পশু। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জমজমাট হচ্ছে পশুর হাট। দরদামে বেচাকেনার আমেজ হাটে হাটে। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদাই বেশি, তবে দাম বেশি হাঁকায় রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যাশিত দামে বিক্রি করতে না পারার হতাশাও রয়েছে। বিক্রি করলাম ভাই। ঠকেছেন না জিতেছেন? আমি জিতেছি। কুরবানি জিনিস হারা জিতা না, আল্লাহর রাস্তায় আমরা খুশি হয়ে দিব। গ্রামের ঘরে ঘরে গভীর মমতায় লালন পালন করা পশু ঈদের ঠিক আগ মুহূর্তে হাটে তোলা হচ্ছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা গরুতে ঠাসা নওগাঁর এই আহসানগঞ্জের হাট। দিনের প্রথম প্রহরে ব্যাপক উপস্থিতি পশুর, ক্রেতা বিক্রেতার সরব উপস্থিতিতে চলছে বেচাকিনা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা এবং বিক্রেতার পরস্পর বিরোধী বক্তব্য। ক্রেতাদের দিক থেকে বলা হচ্ছে এবার দরের জায়গাটা বেশি হাঁকা হচ্ছে, আবার অন্যদিকে বিক্রেতারা বলছেন এবার গোখাদ্যের চড়া দরের কারণে এবার গরুর দাম তাদের বেশি হাঁকতে হচ্ছে। আমরা দেখতেছি দাম একটু বেশি চাইতেছে। স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলায় 74টি ছোট বড় পশুর হাট বসানো হয়েছে। এই ছিল নওগাঁর আহসানগঞ্জে পশু বেচা কেনার খবর। চলে যাচ্ছি রাজশাহীর কাকুন হাটে মওদুদ রানার কাছে। দর কষাকষি হাকডাকের মধ্য দিয়ে জমে উঠেছে রাজশাহীর পশু হাটগুলো। আমি রয়েছি গোদাগাড়ির কাকুন হাটে। এই হাটে মূলত ছোট এবং মাঝারি গরুর আধিক্য বেশি। এখানে যেসব প্রান্তিক কৃষক রয়েছেন তারা যেসব গরু পেলে পুষে বড় সেই গরুগুলোই নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। ছোট যেসব গরুগুলো রয়েছে 2 থেকে 4 মণ, সেগুলো 65,000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং যেগুলো 4 মণ থেকে 6 মণ, গোখাদ্যের দাম বেশি হওয়ায় তারা বেশি দাম হাঁকছেন। গরু আসছে টলারে টলারেও। আমরা সেই খবর জানতে যাব মুন্সিগঞ্জের মুক্তারপুরে। সেখানে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এবং এই ট্রলার কেন্দ্রিক এই গরুগুলোই কিন্তু হাটে পসরা সাজানো হচ্ছে। নৌপথে কিন্তু বেশিরভাগ গরু আসছে মুন্সিগঞ্জের এই 47টি গরুর হাটে, এবং সেখানে কিন্তু একটি ট্রলারে কমপক্ষে 200 গরু আসছে। বিক্রেতা আছেন, তারা বলছেন যে গোখাদ্যের দাম বেশি, একই সঙ্গে কিন্তু এখানকার যে তাদের পথের ভাড়া বেশি, এসব কারণে তারা বেশি দামে বিক্রি না করলে কিন্তু পোষাতে পারছেন না। এই ছিল মুন্সিগঞ্জের সবশেষ। আমরা চলে যাব চট্টগ্রামের সাগরিকায়। সেখানে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। চট্টগ্রামের একটি ঐতিহ্য হচ্ছে যারা বড় পশু কোরবানি দেয় তারা কিন্তু শেষ 2 দিনেই কিন্তু এই পশুগুলো তারা ক্রয় করেন। সেই বিষয়টি আমরা এর আগেও বিভিন্ন সময় কিন্তু দেখেছিলাম। চট্টগ্রামের পশুর হাটগুলোতে আমরা দেখছি চট্টগ্রাম নগরের 3টি স্থায়ী পশুর হাট ও ঈদুল আজহা উপলক্ষে 9টি অস্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি কিনি চলছে। এবং কোরবানির ঈদ ঘিরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাটে পশু
সরবরাহ বেড়েছে। হাটগুলো এখনো ক্রেতার চেয়ে দর্শনার্থীর সংখ্যা বেশি। অল্প সংখ্যক পশু কেনাবেচা শুরু হলেও জমে ওঠেনি হাট। শুক্রবার বা শনিবার থেকে পুরোদমে কেনাবেচা প্রত্যাশা করছেন এখানকার বিক্রেতারা। সাগরিকা পশুর হাট থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গরুর হাটের আরো খবর জানাতে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, রংপুরের বুড়ির হাটে আছেন রেদওয়ান হিমেল এবং টাঙ্গাইলের গোবিন্দাসী হাটে আছেন কাদির তালুকদার। সরাসরি প্রথমে যাচ্ছি কাজলের কাছে। জমজমাট বিভিন্ন কোরবানির পশুরে কিন্তু ভরে গেছে গাবতলী পশুর হাট। সেক্ষেত্রে রাজধানীর অন্যান্য হাটও একই চিত্র। তবে বেচা বিক্রি যেটি আগেও আমরা জানিয়েছিলাম যে এখনও সেভাবে জমে ওঠেনি, তবে পশুর যে সরবরাহ হাটে দেখছি সেটি কিন্তু অনেক। আমরা এখন আগে যেমন জানিয়েছিলাম আপনাদের, সেটি হচ্ছে যে মাঝারি এবং বড় এবং ছোট গরুর অবস্থা। সেক্ষেত্রে এখন কিন্তু আমরা আছি মহিষ যেখানে বিক্রি হচ্ছে, মহিষের যেখানে সরবরাহ যেখানে আমরা দেখছি। মহিষে কিন্তু এই মহিষগুলো একটি মহিষ কিন্তু বলা চলে যে 1,80,000 থেকে 4 লাখ, এবং সবচেয়ে বড় মহিষ যেটি আমরা দেখেছি সেটি কিন্তু বলা চলে যে 8 লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। তা আপনাদের একটু দেখাতে চাই, সেটি হচ্ছে যে আমরা হাটে দেখেছি এবারে হচ্ছে বিভিন্ন খামারিরা তাদের কিন্তু নিয়ে আসছেন উট। সেক্ষেত্রে সেই মরুর যে উট কিন্তু এখানে বেশ জনতার মধ্যে উৎসুক অবস্থা সৃষ্টি করেছে। এক একটি উটের দাম হাঁকা হচ্ছে। ছোট উটগুলো 26 লাখ, 25 লাখ, এবং বড় উট যেটি আমরা দেখছি সেটি কিন্তু 28 লাখ টাকা দাম চাওয়া হচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু 21 লাখ টাকা কিন্তু অনেকে দাম করেছেন, এমনটি কিন্তু বলেছেন এই খামারি যিনি এখানে নিয়ে এসছেন। সেক্ষেত্রে এই উটগুলো কিন্তু বাজারে কিন্তু বিক্রি হচ্ছে, এবং আমরা হাটের অন্যান্য পার্শ্ব দুম্বা দেখেছি, সেই দুম্বাগুলো কিন্তু 3 লাখ, অনেকটা কিন্তু 2 লাখ এবং 4 লাখ টাকাও কিন্তু দাম চাওয়া হচ্ছে। বিক্রি কিন্তু তারা দর কষাকষি চলছে এমন কিন্তু দেখেছি। সব মিলে বলা চলে যে হাটে যে পরিমাণ কোরবানির পশু চলে এসেছে, গরু, মহিষ, দুম্বা, উট সব মিলে সবারই প্রত্যাশা কিন্তু এখানে যারা নিয়ে এসছেন তাদের প্রত্যাশা হচ্ছে যে নির্দিষ্ট যে দাম তারা চাচ্ছেন কিংবা দাম হাঁকছেন সেটি কিন্তু তাদের লভ্যাংশ অবস্থা যতটুকুই হোক তারা বিক্রি করতে চান। বলা চলে যে কোরবানির শৌখিন এই পশুটি তারা বিক্রি করতে একদিকে যেমন তাদের খুশির একটি বিষয়, আনন্দের একটি বিষয় থাকে খামারিদের কিংবা ব্যবসায়ী যারা এখানে আসেন 2 টাকা লাভের জন্য তারা বলছেন, সেটি কিন্তু বিক্রি তাদের একদিকে আনন্দ, অন্যদিকে কিন্তু কিছুটা হলেও সারা বছর ব্যাপী যে লালন পালন করেন খামারিরা সেটি কিন্তু তাদের একটু লাভেরও প্রত্যাশা থেকে থাকে এই কোরবানি মৌসুমকে কেন্দ্র করে। তো সব মিলে এবারের পশুর হাটে বলা চলে যে গাবতলীতে যদিও সংকীর্ণ জায়গার মধ্যে কিন্তু অনেক পশু আমরা দেখছি, তবে তাদের দাবি হচ্ছে যে তাদের সুযোগ সুবিধার একটি কিন্তু তারা কিন্তু অভিযোগ করেছেন, সেই সুযোগ সুবিধা পর্যাপ্ত না হওয়ার কারণে কিন্তু সংকীর্ণ জায়গায় কিন্তু অনেক পশু রাখতে হচ্ছে, এবং বলা চলে যে হিজিবিজি অবস্থা কিন্তু হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতাও আছে, সে জনতার মধ্যে কিন্তু বেশিরভাগই বলা চলে যে এখন পর্যন্ত উৎসুক জনতা, ক্রেতার সংখ্যা এখন কম। বাকি 3 দিনে বলা চলে যে পরিস্থিতি পাল্টেছে এবং বিক্রি পরিমাণ আরও বাড়বে, এমনটি প্রত্যাশা এখানে আসা খামারি এবং মালিকদের। তো আমার কাছে ঢাকা থেকে ছিল এই, এখন চলে যাবে রংপুরের বুড়িবাড়ি, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। ঈদুল আজহাকে সামনে রেখে শেষ মুহূর্তে কিন্তু জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। আমি এই মুহূর্তে আছি রংপুর মহানগরীর যে বুড়ির হাট, সেখানে আপনাদেরকে একটু প্রথমেই বলি, দুপুর 12টায় কিন্তু হাট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এখানে আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু এই নগরীর যে বুড়ির হাট, সেখানে কিন্তু তাদের যে পশু প্রান্তিক খামারি থেকে শুরু করে যারা এবার পশু পালন করেছেন সেই পশুগুলো নিয়ে এবার কিন্তু খামারে যেই হাট রয়েছে সেই হাটে কিন্তু উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পেরেছি, এবং ক্রেতা বিক্রেতার হাটটাকে কিন্তু একেবারে জমে উঠেছে পশুর হাটগুলো। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুরে কিন্তু এবার 25,000 খামারি প্রায় 3,60,000-এর মতো পশু লালন পালন করেছেন। এর মধ্যে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা যেমনটি বলছেন, জেলার চাহিদা মেটানোর পরও কিন্তু প্রায় 30 থেকে 35% গরু কিন্তু এবার পশু বেশি থাকবে বলে এমনটি আমাদেরকে তিনি তথ্য জানিয়েছেন। আমি যদি একটু বলি যে নগরে আজকে বৃহস্পতিবার বুড়ির হাট রয়েছে, সেই বুড়িহাটকে কেন্দ্র করে যেহেতু আর ঈদের 3 দিন রয়েছে, একদম পশু একদম পুরো গরু ছাগলে একদম কিন্তু ঠাসা পুরো হাট জুড়ে। আমি বুড়ির হাটের চিত্র আপনাদেরকে যদি একটু ক্যামেরার লেন্সে দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে থেকে শুরু করে রাস্তা পুরো রোড থেকে শুরু করে পুরো হাট পর্যন্ত কিন্তু একদম পশুদের ছেয়ে গেছে। আমি যদি একটু বলি, এই গরুর হাটে কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 থেকে 4 হাজার পশু এখানে নিয়ে আসা হয়েছে, বিক্রেতারা নিয়ে এসেছে, এবং বিক্রেতারা যেমনটি বলছেন একটু অভিযোগ করে
প্রথমেই বলছেন ভারতীয় গরু কিন্তু আসার কারণে তাদের যে নির্দিষ্ট দাম বা তাদের যে কাঙ্ক্ষিত দাম সেটা পাওয়া নিয়ে কিন্তু তারা আমাদেরকে একটু শঙ্কার কথা জানিয়েছেন। যেই গরুগুলো 1,20,000 থেকে 1,50,000 টাকা বিক্রি হওয়ার কথা ছিল, তারা যেমনটি বলছেন সেই গরুগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে গোখাদ্যের কারণে, অতিরিক্ত গোখাদ্যের কারণে কিন্তু তাদের যে এই লসের এটার ভাগ কিন্তু তারা বলছেন যে এই সমস্যাটা যা সৃষ্টি হবে। এর পাশাপাশি কিন্তু এই গরুগুলো যাতে হাটে কোনো ধরনের সমস্যা বা অসুস্থ না হয় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে ভেটেরিনারি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে থাকা রংপুর থেকে এই পশু খামারের সবশেষ। আমি এখন চলে যাচ্ছি টাঙ্গাইলে, সেখানে রয়েছে সহকর্মী তালুকদার। ঈদের দিন যতই গণিয়ে আসছে, পশুর হাট, সারা দেশের পশুর হাটে কিন্তু ক্রেতা বিক্রেতাদের সমাগমও বাড়ছে। এর ব্যতিক্রম নয় টাঙ্গাইলেও। টাঙ্গাইলের যে বিখ্যাত গোবিন্দাসী, ভুয়াপুরের গোবিন্দাসী গরুর হাট রয়েছে, সেই গরুর হাটে সকাল থেকেই ক্রেতা বিক্রেতায় উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। আমরা সকালে এসে দেখেছি যে সকাল 10টা থেকেই মূলত মানুষের যে ভিড়, সেই ভিড়টি আমরা লক্ষ্য করেছি। যারা এখানকার স্থানীয় কৃষক রয়েছেন, খামারি রয়েছেন, তারাও যেভাবে এসেছেন এবং দূর দূরান্তের যে পাইকার রয়েছেন, যারা সাধারণ ক্রেতা রয়েছেন, তারাও কিন্তু এখানে ছুটে এসেছেন। তবে সকালের দিকে বেচা বিক্রি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু বেচা বিক্রি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। আমরা এখানে কথা বলেছিলাম, এখানকার যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে গতবারের তুলনায় এবছর পশুর যে দাম, সেই দামটি হাতের নাগালে থাকলেও বিক্রেতা যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তারা বলছেন যে এই যে তারা যে এই যে গোখাদ্য খাইয়েছিলেন এই গরুগুলোকে, সেই তুলনায় আসলে ওইভাবে দাম পাওয়া যাচ্ছে না, যেই কারণে সকালের দিকে বেচা বিক্রি অনেকটাই কম লক্ষ্য করা গিয়েছে। আমরা এখানে যারা বিক্রেতা রয়েছে তারা বলছিল যে এখানে যে গোখাদ্যের যে দাম, সেই দামের তুলনায় অনেকটাই মানে এই পশুর দাম কম বলায় তাই এই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন যে তারা এখানে খুব বেশি লাভবান হতে পারছে না। তো তারা আরও একটি দাবি করেছেন যে যদি এইখানে যে ভারতের যে গরু রয়েছেন, সেই গরুগুলো যদি বাংলাদেশে প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হয়তো সামনে যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে আরও ভালো গরু বিক্রি করতে পারবে বলে তারা জানিয়েছেন। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা রেখেছেন এখানে, যাতে কোনো রকম দুর্নীতি না হয়, জাল টাকার কোনো ছড়াছড়ি না হয় এবং কোনো পশু যাতে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য কিন্তু সকল প্রকার ব্যবস্থা রেখেছেন। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের গরুর হাট থেকে বিস্তারিত খবর। কোরবানির পশুর হাটের খবর জানছিলাম টাঙ্গাইল, রংপুর ও রাজধানীর গাবতলী থেকে। জামালপুর থেকে ট্রেনে ঢাকায় এলো 400 গরু। কোরবানি উপলক্ষে এসব গরু বিক্রি হবে রাজধানীর বিভিন্ন হাটে। কোনো ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে গরু পরিবহন করতে পেরে খুশি খামারি ও ব্যবসায়ী। বৃহস্পতিবার সকাল 7টা, কমলাপুর রেল স্টেশন তখনও আড়মোড়া ভাঙছে। এরই মধ্যে গ্রামের খামারি ও কৃষকের গরু এলো রাজধানী ঢাকায়। গত কয়েক বছর ধরে গরু পরিবহনের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা থাকলেও এবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আলাদা ওয়াগন ব্যবহার করে পশু আনা হচ্ছে। জামালপুরের ইসলামপুর থেকে সকালে 25টি ওয়াগনে 400 গরু আনা হয়। সড়ক পথের যানজট না থাকায় ছিল না কোনো ভোগান্তি। গরু প্রতি ভাড়া নেওয়া হয়েছে 500 টাকা, যা সড়ক পথের চেয়ে কয়েক গুণ কম। ব্যবসায়ীরা বলছেন এতে পথে চাঁদাবাজি থেকেও মিলছে মুক্তি। ট্রেনে আসি সুবিধা, গরু ঠিক আছে, গরু ব্যথা পায় না, গরু শুয়ে না, ঠিক আছে, আরামে আসে গরু, ঠিক আছে। এই জন্য একদিনে এলে অ্যাক্সিডেন্ট বইয়া জামালপুর ইসলামপুর গরু নিয়ে আসলাম ট্রেনে বুক করে, নামলাম আরাম মতো নিয়ে আসি। নম্বর গরু নিয়ে আসি 60টা, খরচ হয়েছে আপনার একটা গরুর মধ্যে 3 লাখ টাকার উপরে কিনা আর কি। ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলছেন ভবিষ্যতে বাড়ানো হবে এই রেল সেবা। নিরাপদে পশু পরিবহনে রেলপথে খামারিদের আগ্রহ আরো বাড়বে বলে জানান তিনি। যারা গরু ব্যবসায়ী, যারা গরু নিয়ে আসছেন তারা খুবই খুশি এবং প্রত্যেকটা যে গরু চিপ রেটে এবং সুন্দরভাবে আমাদের যে ব্যবস্থাপনা এই সুন্দরভাবে আসতে পেরেছে, এজন্য তারা অনেক সন্তুষ্ট প্রকাশ করেছে। এই স্পেশাল ট্রেন সার্ভিস চলবে আগামী 14 জুন পর্যন্ত। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুর গাড়ি আটকানো যাবে না বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। মহাসড়কে বা হাটে কোনো হয়রানি হলে হটলাইনে ফোন দেওয়ার আহ্বান জানান আইজিপি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল না করে, মেয়াদোত্তীর্ণ গাড়ি যানবাহন চলাচল করবে না। যদি চলাচল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাসড়কে নসিমন, করিমন, বটবুটি ইত্যাদি যান চলাচল বড়ার মোড়ের মতোই এটা বন্ধ থাকবে। পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকা সহ সঠিক পরিকল্পনার অভাবে রাজধানীতে আজও আলোর মুখ দেখেনি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির পরিকল্পনা। নগর কর্তৃপক্ষ এজন্য দায়ী করছে নাগরিকদের অনাগ্রহকে, আর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নগরবাসীর। পরিচ্ছন্ন স্বাস্থ্যকর নগরী নিশ্চিতে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। রাজধানীতে প্রতি বছর পশু কোরবানি হয় কয়েক লাখ। বেশিরভাগ কোরবানিদাতাই বেছে নেন নিজের বাড়ির সামনের সড়ক, গ্যারেজ কিংবা পার্শ্ববর্তী খোলা জায়গা। এমন পরিস্থিতি এড়াতে 9 বছর আগে 2015 সালে চালু হয় নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ধারণা। শুরুতে বেশ কিছু সীমাবদ্ধতার জন্য নগরবাসীর খুব একটা সাড়া না মিললেও প্রত্যাশা ছিল দিন গড়ালে বাড়বে অংশগ্রহণকারীর সংখ্যা। তবে সেই প্রত্যাশার পূরণ হলো কই? মানুষের সাড়া না পেয়ে 2021 সালে এই নিয়ম থেকে সরে আসে দক্ষিণ সিটি। উত্তরে এখনো চালু আছে ঠিকই, তবে সেটি নামে মাত্র। প্রতিটি স্থানে প্যান্ডেল, কসাই, মাংস পরিবহন সহ সব ধরনের সুযোগ সুবিধা রাখার দাবি করলেও এবারও আস্থাহীনতায় নগরবাসী। অনেক বড় লোকের বাড়ির পিছনে অনেক জায়গা আছে, উনি করবে, কিন্তু 90% লোকের তো বাড়ি নাই। তো তারা তো আমরা ওইখানে যেতে চাই। পর্যাপ্ত সুবিধা দিলে আমরা কেনা যাবো ওইখানে। যদি পর্যাপ্ত সুবিধা থাকতো সবাই যেত, কে না যেত? আমি তো চাবো না আমার বাড়িতে নগর হোক। যদি নির্দিষ্ট জায়গায় পশু কুরবানি না দেওয়া হয় তাহলে তো পরের দিন থেকে এলাকায় চলাই যাবে না। নগর কর্তৃপক্ষ এবছরও পর্যাপ্ত সুযোগ সুবিধা রাখার দাবি করলেও খোদ কাউন্সিলরে স্বীকার করছেন মিল নেই কথার সাথে কাজের। প্রত্যেকটি ওয়ার্ডে অ্যাটলিস্ট 3টা জায়গা আমরা নির্ধারণ করেছি। প্রয়োজনীয় সংখ্যক লজিস্টিক্স, গাড়ি, ম্যান পাওয়ার সমস্ত কিছুই মোবিলাইজ করা হয়েছে। ওখানে কুরবানি করতে যে মানুষ বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়, পানি পাওয়া যায় না, পরিষ্কার করা যথেষ্ট লোক পাওয়া যায় না, যার ফলেই এখানে আমরা ফল্ট করছি। নির্দিষ্ট স্থান সেইটা আসলে অল্প, সেই জায়গাটাও কি বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত, সেখানেও দেখলে দেখা যাবে যে সেই জায়গারও ময়লা আশেপাশে ছড়াবে। তাহলে সেই নির্দিষ্ট স্থান আর আমাদের বসত বাড়ি খুব বেশি পার্থক্য নেই, যতক্ষণ না আমরা আধুনিক স্লটারিং হতে যেতে পারবো। অতিথির গাড়ি বাইরে রাখুন, ছাদে ওঠা নিষেধ। মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া অধিকাংশ নগরবাসীকে যেখানে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে জীবনযাপন করতে হয়, সেখানে নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সুবিধা পেয়েও মানুষ গ্রহণ করবেন না, সেটি কতটুকু যুক্তিযুক্ত? বরং নগরবাসীর অভিযোগ, এই ব্যবস্থাপনা চালু করেও নগর কর্তৃপক্ষ ধরি মাছ না ছুঁই পানি নীতি অবলম্বন করায় সফলতার মুখ দেখছে না এটি। রাশেদ বাপ্পি, শুভ সংবাদ, ঢাকা। বিশ্বের নানা প্রান্তের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন পবিত্র মক্কায়। স্থানীয় সময় শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আর মঙ্গলবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের কার্যক্রম। রিয়াদ থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। পবিত্র হজ পালনের জন্য ইতিমধ্যে বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মুসল্লি হজ পালন করবেন। বাংলাদেশ থেকে হজ পালন করবেন 85,257 জন। শুক্রবার থেকে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। তবে সংখ্যার বিবেচনায় বৃহস্পতিবার রাতেই হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নেওয়া শুরু করবেন মুয়াল্লিমরা। ইশারা নামাজের পর মক্কার নিজ নিজ আবাসন থেকে এহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে শুরু করে এশা অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। তবে খায়েফ ও কুয়েতি মসজিদের কাছাকাছি তাঁবু থাকলে মসজিদে গিয়েও নামাজ আদায় করতে পারেন।
9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। এ দিনের নাম ইয়ামুল আরাফা। 15 জুন 9 জিলহজ শনিবার সূর্যোদয়ের পর হাজিদের আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতেই নিয়ে যাবেন মুয়াল্লিমরা। সেখানে আগে পৌঁছে গেলে ফজর এবং জোহর আসর আদায় করবেন আরাফাতের ময়দানে। চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের বিন হামাদ বিন মুয়াক্কাল আল মুয়াইকিলি। একই সঙ্গে মসজিদে নামিরাতেও নামাজ পড়াবেন তিনি। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কুরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 3টি প্রতীকী শয়তানকে লক্ষ্য করে 7টি করে কঙ্কর নিক্ষেপ বা পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। তীব্র যানজটের কবলে রাজধানীবাসী। একদিকে কোরবানির পশুর হাট, অন্যদিকে ঈদের আগে শেষ কর্মদিবস। সব মিলিয়ে অনেকটা নাকাল অবস্থায় নগর জীবন। আর তাই ঘর থেকে বের হওয়া মানুষদের সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে ট্রাফিক বিভাগ। সড়কে কোথাও থেমে আছে গাড়ির চাকা, আবার কোথাও ধীরগতি, তার উপর আবার ভ্যাপসা গরম। সব মিলিয়ে যেন এক হাঁসফাঁস অবস্থা। ঈদের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী জুড়ে ছিল তীব্র যানজট। এতে বিপাকে পড়েছেন অফিসগামী ও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ। সাভার থেকে আসছি, 2-3 ঘন্টা লেগে গেছে ভাই। অন্যান্য দিন আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারি, কিন্তু আজকে আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি এখনো আমার গন্তব্যস্থলে পৌঁছাইতে পারিনি। পশুর হাট, এরপরও মানুষ বাড়িতে যাচ্ছে, এই কারণে যানজট একটু বেশি, আগের চেয়ে অনেক বেশি। কোরবানির হাট ও পশু বহনকারী ট্রাকের জন্য মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে। আমিনবাজার ব্রিজে অপেক্ষা করতে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। যানজটের কারণে দূরপাল্লার বাস প্রবেশ করতে না পারায় ভোগান্তিতে পড়েন ঈদে ঘরমুখী মানুষ। গরুর গাড়িগুলো বেশি ঢুকছে, এই কারণে জ্যাম। সকালবেলা ছিলাম 1.5 ঘন্টা, গাবতলী থেকে 2 ঘন্টা এলাম এই পর্যন্ত। অনেক যানজট, যানজটের কারণে সময় মতো আমাদের জায়গা মতো পৌঁছাতে পারি, অনেক সমস্যা হয়েছে। এদিকে যানজট নিরসন ও মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে ট্রাফিক বিভাগ। সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যাতে নির্বিঘ্নে আপনাদের বাসে বা ট্রেনে উঠতে পারেন, সেই জন্য হাতে একটু সময় নিয়ে বেরোবেন। আগামীকাল থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকে। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছি তার কাছে। আবারও বগুড়ায় ব্যাংক লুটের ঘটনা ঘটেছে। আজ সকালে এই যে বগুড়া আইএফআইসি ব্যাংক রয়েছে মাটিডালি, এই ব্যাংকটির উপশাখায় 29,40,000 টাকা লুটের ঘটনা ঘটে। এবং পুলিশ আমাদেরকে যেমনটি বলছে যে গতকালকে বুধবার এই ব্যাংকে যে 4 জন কর্মরত রয়েছেন তারা এখান থেকে তাদের কাজ শেষ করে চলে যান। এবং আজকে যখন তারা সকালে এই ব্যাংকটিতে আসেন এবং তারপরেই এই ব্যাংকে যে সিন্দুকটি রয়েছে সেই সিন্দুকটি কাটা অবস্থায় দেখতে পান। এবং সেই সিন্দুকে থাকা 29,40,000 টাকা কিন্তু তারা যখন দেখতে পান যে লুট হয়েছে এবং তারপরে কিন্তু তারা পুলিশকে জানান। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ, র্যাব সহ গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম শুরু করেছে। এবং এই যে ব্যাংকের যে উপশাখাটি রয়েছে, পুলিশ আমাদেরকে যেমনটি বলছে যে এই উপশাখায় 29 লাখেরও বেশি টাকা থাকলেও কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এবং যেই ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী থাকার কথা, সেই নিরাপত্তা প্রহরীও আসলে এখানে ছিল না। পাশাপাশি এই ব্যাংকের যেই এই দ্বিতীয় তলায় যে ব্যাংকিং কার্যক্রম হয় তার উপরেই যে ব্যাংকের ছাদঘর রয়েছে, সেখানে এই ছাদঘরের গেট কেটে কিন্তু আসলে এই অর্থ লুটের ঘটনা ঘটেছে। এবং সেই ছাদঘরের যে গেটটি, সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো তালা ছিল না। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেমনটি দাবি করা হচ্ছে যে ব্যাংকিং যে ব্যাংক, সেখানে কোনো ধরনের কোনো নিরাপত্তা বলয় না থাকার কারণেই আসলে এই লুটের ঘটনাটি ঘটেছে। এবং এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা আমাদের সাথে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি। এবং এর আগেও বগুড়াতে আরও কয়েকটি ব্যাংক লুটের ঘটনা ঘটেছিল, সেগুলোতে কোনো ধরনের কোনো পুলিশের পক্ষ থেকে আশানুরূপ ফলাফল দেখা যায়নি। এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিল টেকনাফে।
ন্যানো টেকনোলজি নিয়ে গবেষণার পরিসর বাড়াতে 100 কোটি টাকা ব্যয়ে বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে এরই মধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার সকালের শুরুতে বুয়েটের রোবোটিক্স ল্যাব উদ্বোধন করতে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানে তাকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে কোনো শিক্ষক শিক্ষার্থী নয়, এগিয়ে আসে রোবট। শুধু শুভেচ্ছাই নয়, প্রতিমন্ত্রীর সঙ্গে কুশলাদিও বিনিময় করে রোবটটি। রোবোটিক্সের পাশাপাশি ন্যানো টেকনোলজিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। তারই অংশ হিসেবে বুয়েটে ন্যানো ল্যাব স্থাপনের ঘোষণা দিলেন জুনায়েদ আহমেদ পলক। বুয়েটকে আরো দক্ষ, যোগ্য করে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি পেয়েছি, যেটা এমআইটিতে দেখে এসেছিলাম, ন্যানো ল্যাব। এ সময় প্রযুক্তি খাতে শক্ত অবস্থান তৈরি করতে সরকারের দেয়া শুল্ক ছাড় সহ নানা সুযোগ সুবিধার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। সরকারি নীতি সহায়তায় বর্তমানে দেশে মোবাইল ফোন তৈরি করছে 17টি প্রতিষ্ঠান। আমাদের এশিয়ার পার্শ্ববর্তী দেশ ইউরোপ, আমেরিকাতে আমাদের নিজস্ব উৎপাদিত স্মার্টফোন, ল্যাপটপ কিন্তু রপ্তানিও শুরু হয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ চাহিদার প্রায় 95% ফ্রিজ দেশেই তৈরি হচ্ছে বলেও জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী। আমরা চেষ্টা করছি যাতে শনিবার সেই বন্ধ যেটা পূর্বে ছিল সেটা যাতে করে আমরা বলবৎ রাখতে পারি। এই বিষয়ে আমরা ইতিমধ্যেই ক্যালেন্ডারের হিসাবটা নিয়েছি। সিলেট অঞ্চলে বন্যার কারণে যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ছিল সেগুলোতেও আবার বিশেষভাবে সেখানে খোলা রাখার বিধান রেখে আমরা অন্যান্য দেশের অন্যান্য জায়গাতে যেই পূর্বের নিয়মে সেটা যাতে করে আমরা বহাল রাখতে পারি সেটা ইতিমধ্যে ওয়ার্কআউট করা হচ্ছে। ঈদসহ যে কোনো সময় বৈধ উপায়ে দেশে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের ভরসা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ের ওপর, কারণ এতে ভোগান্তি ছাড়া দ্রুত টাকা পেয়ে যান স্বজনরা। ক্যাপ্টেন ইফতেখারুল আলম কাজ করেন একটি বিদেশি শিপিং কোম্পানিতে। ঈদসহ যে কোনো সময় দেশে টাকা পাঠাতে এই নাবিক ভরসা রাখে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের উপর। বিভিন্ন দেশ থেকে আসলে টাকা পাঠানো স্পেশালি আমাদের জন্য এটা খুব অসুবিধা, কিন্তু বিকাশ মোবাইল ব্যাংকিং হওয়াতে যে কোনো দেশ মান্থলি বেসিসে বা আমার ফ্যামিলির যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি টাকাটা আমার ফ্যামিলিকে পাঠাতে পারি। তার মতো অনেকে দেশে অর্থ পাঠাতে হাঁটেন একই পথে। প্রবাসীদের স্বজনরা বলছেন, দ্রুত অর্থপ্রাপ্তি সহজ করে তুলেছে তাদের জীবনকে। আমার ভাই বিদেশে আছে, উনিও টাকা বিকাশে পাঠায়, কিংবা মাসে যে খরচটা সেটাও কিন্তু বিকাশে পেমেন্ট করে। বিকাশে ওখান থেকে দিলে খুব সহজে সঙ্গে সঙ্গে টাকাটা পায়। সরকারিভাবে যে একটা রেমিটেন্স কমিশন, এটাও আমরা ওদের অংশীদার হিসেবে ভাগিদার হয়ে থাকি আর কি। মোবাইল ব্যাংকিংয়ে 65টি দেশের প্রবাসীরা অনুমোদিত ও তালিকাভুক্ত বিদেশি ব্যাংক, অর্থ স্থানান্তর সংস্থা এমটিও এবং মানি এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে অর্থ পাঠাতে পারছেন। 7 টাকা চার্জে ব্র্যাক, সিটি ব্যাংক এবং কিউক্যাশ এটিএম বুথ থেকে তা উঠাতে পারেন গ্রহীতারা। মোবাইলে আর্থিক সেবাদান জনপ্রিয়তা পাওয়ায় রেমিটেন্স প্রবাহ বাড়ছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশকে সমর্থন দিবেন সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডাইন্সের প্রধানমন্ত্রী রালফ গনসালভেস। টাইগারদের সুপার 8-এ যাওয়ার ভালো সম্ভাবনা দেখছেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও নিজের মুগ্ধতা প্রকাশ করেন তিনি। সুযোগ পেলে বাংলাদেশে যেতে চান সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী। কিংসটাউনে রালফ গনসালভেসের সাক্ষাৎকার নিয়েছেন সাজিদ মুস্তাহিদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী মিস্টার রালফ গনসালভেস। I would like to ask you about the renovations here. Like, it looks a beautiful stadium. It is very beautiful. We have spent a lot of money this year in a short 6-month window to bring it up to what would be the required ICC standards. You're very close to Bangladesh Prime Minister Sheikh Hasina. Can you say something? I know her. She's a woman of real distinction and of the highest quality. And a very progressive woman. When we meet, we talk a lot. I've been around quite a long time, you know. I've been Prime Minister for 23 years. Yes, sir. So I know her. Any message for our Honorable Prime Minister Sheikh Hasina? I want to send her love from St. Vincent and the Grenadines. But I would not be displeased to see Bangladesh
in the Super 8s. Do you ever want to visit Bangladesh and see the country? I would when I see the Prime Minister at the General Assembly in September in New York, I would tell her that the people of Bangladesh, through a sports reporter, said I must come to Bangladesh. And I shall be there. Definitely we want you in Bangladesh. দর্শক আমরা কথা বলছিলাম সেন্ট ভিনসেন্টের প্রধানমন্ত্রী গনজালভেসের সঙ্গে, রলফ গনজালভেস। তিনি কিন্তু বলছিলেন বাংলাদেশে তিনি যেতে চান, তার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে তার একটা ভালো সম্পর্ক, সেই কথাটাও কিন্তু আমরা জানছিলাম। একই সঙ্গে তার ক্রীড়াপ্রেমের কথাও কিন্তু জানলাম। তিনি চান বাংলাদেশ ক্রিকেট দল এই সেন্ট ভিনসেন্টে বাকি 2 ম্যাচে জয় তুলে নিয়ে পা রাখুক সুপার 8-এ। সেন্ট ভিনসেন্ট থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ট্রলার ট্রেনে দেশের বিভিন্ন হাটে আনা হচ্ছে কোরবানির পশু। পর্যাপ্ত সরবরাহ থাকলেও লালন পালনে খরচ বাড়ায় বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। ক্রেতার না বিশ্বাস। মুসল্লিদের পদচারণায় মুখর পবিত্র নগরী মক্কা। শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। মিতু, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।